सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है। নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। যে কবিতা বা যে শায়রিটা আপনাদের বললাম, এই শায়রি বা এই কবিতা আজকের এই বিশেষ ভিডিওতে অত্যন্ত প্রাসঙ্গিক। এই কবিতা লিখেছিলেন রামপ্রসাদ বিসমিল, এবং রামপ্রসাদ বিসমিলের জীবনের একটি অনন্য সাধারণ অধ্যায় এবং তার বিপ্লবী সতীর্থদেরও একই সঙ্গে জীবনের সেই মহত্তম প্রজ্জ্বল ঘটনার কথা আমি দীপায়ন আজ আপনাদের সামনে উপস্থিত করব। কাকোরি রেল আক্রমণ। আপনারা অনেকাংশেই দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনাকে কাকোরি রেল ডাকাতি হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমি সচেতনভাবেই ডাকাতি শব্দটাকে পরিহার করব। তার কারণ, দেশ যখন পরাধীন থাকে তখন সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা লুট করা অর্থ যদি দেশের বিপ্লবীরা হরণ করে তাহলে তাকে আক্রমণ বলতে পারি, হরণ বলতে পারি, কিন্তু কোনো অংশেই ডাকাতি বলতে পারি না। কাকোরি রেল আক্রমণ ঘটনাটা তাহলে খুলেই বলা যাক। সময়টা 1925 খ্রিস্টাব্দ, এবং এই সময়টা আমাদের বুঝতে হলে আরো বেশ কিছু বছর পিছিয়ে যেতে হবে। আমি কয়েকটা ঘটনার সূচক শুধু আপনাদের সামনে তুলে ধরব। যেমন ধরুন 1919-এর জালিয়ানওয়ালাবাগ, কিংবা 1918-র রাওলাট অ্যাক্ট, কিংবা তারও আগে যদি আমরা একটু পিছিয়ে যাই, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ। এই যে ঘটনাগুলোর কথা আমি বললাম, এই ঘটনাগুলোতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির জঘন্য নারকীয়তা দেশের মানুষের সামনে উন্মোচিত হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা জানি যে বাঘাযতীন রাসবিহারী বসু দেশের ভেতরেই একটি বিপ্লবী বাহিনী তৈরি করে ইংরেজদের উৎখাত করতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতা যেন ভারতের একাংশের অস্তিত্বে মজ্জায় চিরকাল মিশে থাকে, এবং দেশের মানুষের বিশ্বাসঘাতকতার জন্য রাসবিহারী বসুকে জাপানে আশ্রয় নিতে হলো। বাঘাযতীন শাহাদাত বরণ করলেন বুড়িবালামের তীরে। এরপর কেটে গেছে আরো কয়েকটা বছর। গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধের সময় সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্রিটেনকে তিনি সহযোগিতা করবেন, এবং ব্রিটেন সহযোগিতার মূল্যে নাকি ভারতকে স্বাধীনতা একেবারে উপঢৌকনের থালায় করে এগিয়ে দিয়ে আসবে। এটাই গান্ধীজির বিশ্বাস ছিল। তারপর আমরা কি দেখলাম? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি নিঃশর্তভাবে ব্রিটিশদের সহযোগিতা করার পুরস্কার হিসেবে পেল 1918-র রাওলাট অ্যাক্ট। এই রাওলাট অ্যাক্টটা কি? রাওলাট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হলো যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার যারা ভারতে আছে তারা চাইলে যে কোনো সময় যে কোনো ভারতীয়কে বন্দি করে কারাগারে নিক্ষেপ করতে পারে, এবং তার জন্য কোনো রকম অনুমতি কিংবা কোনো রকম ওয়ারেন্টেরও তাদের প্রয়োজনীয়তা নেই। এবং এই রাওলাট অ্যাক্টের বিরোধিতা করে সমগ্র দেশ যখন উত্তাল হয়ে উঠল, তখন 1919-এ জালিয়ানওয়ালাবাগ নিরস্ত্র শিখ স্বাধীনতা সংগ্রামীদের ওপরে মাইকেল ওডায়ার এবং জেনারেল ডায়ার সম্মিলিতভাবে, মাইকেল ওডায়ার নির্দেশ প্রদান করেছিল এবং জেনারেল ডায়ার নির্দেশ দিয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিকে সরাসরি নিরস্ত্র শিখ স্বাধীনতা সংগ্রামীদের ওপর গুলি চালাতে, এবং সেই গুলি চালনায় হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। সুতরাং এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে চলে এলো 1925, এবং এই 1925-এর আগে আমি বারবার এগিয়ে পিছিয়ে ঘটনাগুলো উল্লেখ করছি, তার কারণ ইতিহাস এমন একটা চমকপ্রদ বিষয় যে ইতিহাসের কথা যদি আমি বলতে চাই তাহলে কখনোই কিন্তু গতানুগতিকভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্জিকা মিলিয়ে বলা যায় না। এগোনো পেছনো ঘটনার পারম্পর্য, ঘটনার চিত্তাকর্ষক দিক, এই সমস্ত কিছুই তুলে ধরতে হয়। তো 1985-র আগে সেই 1920-র অসহযোগ আন্দোলনের কথাটা আপনাদের একটু বলি। অসহযোগ আন্দোলন গান্ধীজি সৃষ্ট একটি বৃহত্তম আন্দোলন, যে আন্দোলনে ধনী দরিদ্র নির্বিশেষে ভারতের সকল শ্রেণীর মানুষ একজোট হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের তাড়ানোর জন্য। শুরুটা গান্ধীজি ভালোই করেছে, কিন্তু 1921-এ এমন একটা ঘটনা ঘটল
যে ঘটনার ফলে গান্ধীজির কি বলবো মূর্খতা, অবিমিশ্রকারিতা, যা হোক কিছু একটা বিশেষণ প্রয়োগ করা যায়, এর থেকে অশালীন বিশেষণ প্রয়োগ করতে পারছি না অন ক্যামেরা। তার কারণ গান্ধীজি এই সময় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন সম্পূর্ণভাবে স্থগিত করে দিল। ঘটনাটা কি? চৌরি চৌরা নামক একটা স্থান আছে উত্তরপ্রদেশে। সেই চৌরি চৌরা নামক স্থানে অসহযোগ আন্দোলনকারীরা একদিন মিছিল পরিচালনা করছে। সেই মিছিলের ওপর বীভৎস লাঠিচার্জ করে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এবং ব্রিটিশ ইন্ডিয়ান পুলিশ। জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ স্বরূপ চৌরি চৌরা থানা আক্রমণ করে সেই থানার যারা ব্রিটিশ ইন্ডিয়ান পুলিশ ছিল, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে যারা ব্রিটিশদের পদলেহন করে ভারতীয়দের উপর অত্যাচার করেছিল, সেই সমস্ত ব্রিটিশ ইন্ডিয়ান পুলিশ অফিসারদের জ্যান্ত জ্বালিয়ে দেয়। এবার আপনাদের বিবেক এবং বুদ্ধিমত্তা কি বলে যে যারা আমাদের দেশকে লুট করছে সেই লুঠেরাদের তল্পিবাহক বাহিনীকে যদি দেশের বিপ্লবী জনগণ জ্যান্ত জ্বালিয়ে দেয় তাহলে সেটা কি অন্যায়? আশা করি উত্তরটা আপনারা প্রত্যেকে দিতে পারবেন। কিন্তু এই ঘটনার পর গান্ধীজি অন্যায়ভাবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন এবং এই অসহযোগ আন্দোলনে কিন্তু শুধুমাত্র যে অহিংস সত্যাগ্রহীরা যোগদান করেছিল তা নয়, যারা সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী তারাও অসহযোগ আন্দোলনে যোগদান করেছিল। তার কারণ অসহযোগ আন্দোলন ছিল সমগ্র ভারতের আন্দোলন। এই আন্দোলনে যোগদান করেছিলেন চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, শচীন্দ্রনাথ সান্যাল, এত বিপ্লবী। তারা যখন দেখলেন যে অসহযোগ আন্দোলনকে পেছন থেকে ছুরি মেরেছেন গান্ধীজি, তখন সঙ্গে সঙ্গে এই অহিংস সত্যাগ্রহ আন্দোলনের ওপর সশস্ত্র বিপ্লবীদের যে ন্যূনতম ভরসাটুকু ছিল সেই ন্যূনতম ভরসাটুকুও সরে গেল এবং এই বিপ্লবীরা অর্থাৎ চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী এই প্রত্যেকে একটি নতুন সংগঠন গঠন করে। সেই বিপ্লবী সংগঠনের নাম হলো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HR। এবং এই বিপ্লবীরা ঠিক করলেন যে কোনো আবেদন নিবেদন নয়, কোনো অহিংস সত্যাগ্রহ, একেবারে বন্দুকের জবাব বন্দুকে দিতে হবে, বুলেটের জবাব বুলেটে দিতে হবে, বোমার জবাব বোমাতেই দিতে হবে। এবং সেই কারণে তারা বিপ্লবী কর্মসূচি স্থির করল। কিন্তু বিপ্লবী কর্মসূচি যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে প্রচুর অস্ত্রশস্ত্রের প্রয়োজন, এবং অস্ত্রশস্ত্র যদি বিদেশ থেকেও আমদানি করতে হয় গোপনে তাহলে প্রচুর অর্থের প্রয়োজন। কেউ বিনা পয়সায় কোনো দেশের কোনো বিপ্লবীকে অস্ত্র ধার দেয়, কোনো দেশ। সুতরাং এই অর্থ কিভাবে জোগাড় হবে? ঠিক এমনই একটা সময় 1925-এ গোপন মিটিং বসল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সেই মিটিংয়ে HR-এর সর্বময় নেতা রামপ্রসাদ বিসমিল তিনি একটি রেল আক্রমণের পরিকল্পনা রচনা করলেন এবং এই রেল আক্রমণ করার পরিকল্পনাটা অদ্ভুতভাবে রামপ্রসাদ বিসমিলের মাথায় আসে। তিনি একদিন শাহজাহানপুর থেকে লখনৌ যাচ্ছেন। শাহজাহানপুর থেকে লখনৌগামী সেই সময়ের সেই স্টিম ইঞ্জিন, সেই ট্রেনে চড়ে রামপ্রসাদ বিসমিল নানা কথা ভাবতে ভাবতে যাচ্ছিলেন যে কিভাবে অর্থ জোগাড় হবে, কিভাবে বিপ্লবী আন্দোলন পরিচালনা করা হবে, কিভাবে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে সমগ্র দেশে। এমন সময় তার নজরে পড়ল একটি লোহার সিন্দুক এবং সেই লোহার সিন্দুক গার্ড করে নিয়ে যাচ্ছিল ব্রিটিশ আর্মির পদস্থ অফিসারের। এবং ঠিক সেই সময় রামপ্রসাদ বিসমিল পরিকল্পনা গ্রহণ করলেন যে এই ধরনের সিন্দুক যদি আমরা লুট করতে পারি তাহলে অতি অবশ্যই আমরা প্রচুর অর্থ লাভ করব এবং সেই অর্থে অস্ত্রশস্ত্র কিনে ব্রিটিশদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ আমরা অবশ্যই রচনা করতে সক্ষম হব। তো যেমন পরিকল্পনা তেমনই কাজ। রামপ্রসাদ বিসমিল চলে এলেন HR-এর গোপন ডেরায় উত্তরপ্রদেশে। তার সঙ্গে দেখা করলেন চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী, শচীন্দ্রনাথ বক্সী প্রমুখ। এবং সেই সময় ঠিক হলো যে 9 আগস্ট শাহজাহানপুর থেকে লখনৌগামী 8 নাম্বার ডাউন ট্রেনকে আটকানো হবে এবং সেই যে লোহার সিন্দুক, যে সিন্দুকে
ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দেশের মানুষের টাকা লুট করে ক্রমাগত নিয়ে যেত, সেই সিন্ধুককে লুট করা হবে। লুটের বদলে লুট, এবং লুট করে অর্থ সংগ্রহ করা হবে এবং সেই অর্থের দ্বারা পরবর্তী সময়ে অস্ত্রশস্ত্র কেনা হবে। পরিকল্পনা অনুসারে 9ই আগস্ট একদম সকাল সকাল প্রত্যেক বিপ্লবী আলাদা আলাদাভাবে শাহজাহানপুর স্টেশনে মিলিত হল। যথাসময়ে ট্রেন ছাড়ল। ট্রেনে প্রত্যেক বিপ্লবী উঠলেন, কিন্তু একই কামরাতে প্রত্যেক বিপ্লবী উঠলেন না। পরিকল্পনা মতো দুটো কামরাতে তারা ভাগ হল। একটা কামরায় গেলেন চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল এবং অন্যান্য বিপ্লবী। মোট 10 জন বিপ্লবী এই কাকড়ি রেল আক্রমণে অংশগ্রহণ করেছে। তো যা বলছিলাম, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ প্রমুখরা গেলেন একটি কামরায়, অন্য একটি কামরায় থাকলেন রাজেন্দ্রনাথ লাহিড়ী, শচীন্দ্রনাথ বক্সী, আশফাকুল্লাহ খান। এই ভিডিওতে বারবার রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানের কথা বলছি। আশফাকুল্লাহ খান একজন ব্যতিক্রমী মুসলিম ছিলেন, তার মধ্যে কোনো রকম ধর্মীয় গোঁড়ামি ছিল না। অন্যদিকে রামপ্রসাদ বিসমিল একজন কট্টর আর্য সমাজী ছিলেন। রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান দুজন পৃথক ধর্মের মানুষ হলেও তাদের কারোর মধ্যেই যেহেতু ধর্মীয় গোঁড়ামি ছিল না, তারা নিজস্ব ধর্মমত পালন করতেন, কিন্তু অন্য কোনো ধর্মের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করতেন না। যে বিদ্বেষমূলক মনোভাব মৌলবাদী জিহাদিরা বারংবার আগেও পোষণ করেছে, বর্তমানেও পোষণ করছে, ভবিষ্যতেও করে যাবে। কিন্তু আশফাকুল্লাহ খান সম্পূর্ণ আলাদা ছিলেন। আর রামপ্রসাদ বিসমিল তো একজন আর্য সমাজে ছিলেন, তিনি বৈদিক ধর্মে বিশ্বাস করতেন। তো এই দুজনের অভিন্ন হৃদয় বন্ধুত্ব ছিল। যাই হোক, আবার ঘটনায় ফিরে আসি। চেন টেনে ট্রেনকে দাঁড় করানো হবে, এই পরিকল্পনা ছিল। এই মূল পরিকল্পনার রূপায়ণের দায়িত্ব ছিল রাজেন্দ্রনাথ লাহিড়ীর উপর। ট্রেন যখন শাহজাহানপুর থেকে আস্তে আস্তে লখনৌর দিকে যাচ্ছে, ঠিক সেই সময় ট্রেনকে চেন টেনে থামিয়ে দিলেন রাজেন্দ্রনাথ লাহিড়ী, এবং সঙ্গে সঙ্গে পরিকল্পনা মতো রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ প্রত্যেকে বিভক্ত হয়ে গেলেন। একদিকে ট্রেনের গার্ড এবং ট্রেনের চালককে বন্দুক দেখিয়ে আটকানো হলো। 2, ট্রেনের যারা যাত্রী ছিলেন তারা স্বাভাবিকভাবে ভীত হয়ে পড়লেন, তাদেরকে আশ্বস্ত করা হলো এবং বলে দেওয়া হলো যে ট্রেনের সাধারণ যাত্রী যারা আছেন তাদের একটা টাকাও বিপ্লবীরা নেবেন না। বিপ্লবীরা শুধু যে লুট করা টাকা ব্রিটিশরা নিয়ে যাচ্ছে, দেশের মানুষের টাকা লুট করবে, সেই লুট করা টাকাকে বিপ্লবীরা পাল্টা লুট করবে। এবং তৃতীয় এবং সব থেকে বড় কাজ এই বিপ্লবী অভিযানে, সেই কার্যটাও করা শুরু হলো। অর্থাৎ সিন্দুক নিয়ে এসে ট্রেনের বাইরে নিক্ষেপ করা হলো এবং সেই সিন্দুক এবার ভাঙার চেষ্টা করা হলো। কিন্তু বিপ্লবীদের সমূহ বিপদ উপস্থিত হলো। ট্রেন চেন টেনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যে কোনো সময় ব্রিটিশ গার্ডরা এসে পড়তে পারে, উল্টো দিক থেকে যে কোনো ট্রেন চলে আসতে পারে, এবং সেই ট্রেনে ব্রিটিশ গার্ড যারা উপস্থিত থাকবে তারা যদি এই বিষয়টা দেখে, সঙ্গে সঙ্গে তারা প্রতি আক্রমণে নামবে। অথচ বারংবার হাতুড়ি দিয়ে চেষ্টা করা সত্ত্বেও সেই লোহার সিন্দুককে খোলা যাচ্ছে। অবশেষে আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ তারা যখন বারংবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, তখন রামপ্রসাদ বিসমিল নিজের হাতে হাতুড়িটা নিয়ে এবং প্রচন্ড শক্তিতে, সর্বশক্তি দিয়ে সেই লোহার তালায় আঘাত করল। ঝনঝন করে শব্দ হলো এবং তালাটা ভেঙে গেল। সিন্দুক খোলা হলো। সিন্দুক খুলে দেখা গেল প্রত্যাশিত মতোই প্রচুর টাকা, এবং সেই টাকা বিপ্লবীরা গ্রহণ করলেন এবং তারপর ফিরে চললেন নিজের গন্তব্যের দিকে। সর্বমোট সেই সময় 1925-এ 8,000 টাকা পেয়েছিলেন বিপ্লবীরা, যা আজকের হিসেবে একেবারেই 10-15 লাখ টাকার কম নয়। সুতরাং অপারেশন সাকসেসফুল করে বিপ্লবীরা এবার ফিরে এলেন গোমতী নদীর তীরে। সেই রাতটা নিজেরা কোনো ক্রমে কাটিয়ে দিলেন, কিন্তু পরের দিন থেকেই সমগ্র ভারতে এই কাকড়ি রেল আক্রমণের ঘটনাটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল, এবং রামপ্রসাদ বিসমিল যেখানে ছিলেন তার সামনে দিয়েই সংবাদপত্র বিক্রেতারা চেঁচিয়ে চেঁচিয়ে খবর বা সংবাদপত্র নিয়ে বলতে লাগলেন
যে কাকড়ি রেল আক্রমণের ঘটনা ঘটেছে, কে এই সংবাদপত্র নেই? ভাগ্যিস সেই সময় বিপ্লবীদের কোনো ছবি ছাপা হয়নি। ব্রিটিশ সরকার তার নিজের সাম্রাজ্যবাদী শক্তির এই অপমান কিছুতেই মেনে নিতে প্রস্তুত ছিল না। তারা কাকড়ি রেল আক্রমণের ঘটনার প্রত্যেক বিপ্লবীকে ধরার জন্য বদ্ধপরিকর ছিল এবং প্রত্যেক বিপ্লবীর মাথার দাম 5,000 টাকা ধার্য করা হয়েছিল। সেই সময়ের 5,000 টাকা আজকের দিনে কত টাকা হতে পারে? কিন্তু ভারতবর্ষের মানুষের বিপ্লবী যে চেতনা, সেই বিপ্লবী চেতনাই বিপ্লবীদের বাঁচিয়ে রেখেছিল এবং তারা কিন্তু ধরা পড়েননি 1.5-2 বছর। কিন্তু অবশেষে আবারও বললাম যে ভারতের অস্তিত্বে মজ্জাতে একাংশের বিশ্বাসঘাতকতা চিরকাল অবস্থান করেছে। সেই মির্জাফরের দল চিরকাল থেকে গেছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে এবং সেই কারণেই বিপ্লবী অভিযান বারংবার ব্যর্থ হয়েছে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন কর্মী ছিলেন, তার নাম হচ্ছে বানোয়ারিলাল। সেই বানোয়ারিলাল টাকার লোভে কোর্টে দাঁড়িয়ে এইচআরের সমস্ত গোপনীয় তথ্য ফাঁস করে দিলেন বিচারকের সম্মুখে এবং তার ফলে যা হওয়ার তা হলো। কয়েকশো মানুষকে আটক করা হয়েছিল। সেই সময়েও কিন্তু রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, রাজেন্দ্রনাথ লাহিড়ী কারোর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা সংগ্রহ করতে পারে। কিন্তু বানোয়ারিলালের এই বয়ানকে ভিত্তি করে ব্রিটিশ সরকার অত্যন্ত মাত্রায় প্রতিহিংসামূলক জঘন্য বিচারের প্রহসন আয়োজন করল এবং 1927 খ্রিস্টাব্দে বিচারের রায় ঘোষিত হল। এই বিচারে কারোর 8 বছর জেল, কারোর 10 বছর জেল, কারোর যাবজ্জীবন কারাদণ্ড এবং 4 জন বিপ্লবীকে ফাঁসির সাজা শোনানো হলো। সেই 4 জন ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং সর্দার রোশন সিং। এই 4 জন বিপ্লবীর এই ফাঁসির রায়ে সমগ্র দেশ উত্তাল হয়ে উঠল। এমনকি যারা নরমপন্থী ছিলেন, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, প্রত্যেকে আইনসভায় বড়লাট লর্ড আরউইনের কাছে অ্যাপিল করলেন যে মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডে তাদের দণ্ডিত করা হোক, তাদের প্রাণ বাঁচানো হোক। কিন্তু বড়লাট লর্ড আরউইন নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এবং খুব আশ্চর্যজনকভাবে মোহনদাস করমচাঁদ গান্ধী এ বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করলেন না। ইতিহাসের কাছে গান্ধীজিকে জবাব দিতে হবে। তিনি ভগৎ সিং এর ফাঁসিও রদ করতে চাননি, তিনি কাকড়ি রেল আক্রমণের যারা বিপ্লবী তাদেরও প্রাণ বাঁচাতে সচেষ্ট হননি। উপরন্ত তিনি বারংবার সশস্ত্র বিপ্লবীদের ডাকাত বলেছেন। ইতিহাসের কাছে গান্ধীজিকে জবাবদিহি করতেই হবে। সুতরাং 1927 ডিসেম্বর মাসে ফাঁসির দিন ধার্য করা হলো। 19 ডিসেম্বর সেই দিনটিতেই ঠিক হলো 4 জন মহত্তম বিপ্লবীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এবং 19 ডিসেম্বর আসার আগেই ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শঙ্কিত হয়ে উঠল। তার কারণ সমগ্র দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। যে কোনো সময় জেল থেকে বিপ্লবীদের ছিনিয়ে নিয়ে যাবেন বিপ্লবীরা, এইচআরের অন্যান্য সদস্যরা। এই সংবাদও কিন্তু ব্রিটিশ সরকারের কানে এসে পৌঁছেছে। সুতরাং 19 ডিসেম্বরের আগেই 17 ডিসেম্বর তারা অকস্মাৎ গোপনে ফাঁসি দিয়ে দিলেন রবীন্দ্রনাথ লাহিড়ীকে গোন্ডা জেলে। এরপর 19 ডিসেম্বর 3 বিপ্লবীর ফাঁসির আদেশ কার্যকর করা হলো 3টে পৃথক জেলে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এতটাই কাগজে বাঘ যে তাদের সাহস হলো না যে একটা জেলে 3 জনকে ফাঁসি দেওয়ার। তারা 3টে পৃথক জেলে তাদের ভাগ করে দিলেন যাতে বিপ্লবী বিক্ষুব্ধ ভারতের জনগণ একজোট হতে না পারে। সর্দার রোশন সিংকে ফাঁসি দেওয়া হলো মালাকা জেলে, আশফাকুল্লাহ খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো ফৈজাবাদ জেলে এবং এই কাকড়ি রেল আক্রমণ এবং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সর্বাধিনায়ক রামপ্রসাদ বিসমিল শাহাদাত বরণ করলেন গোরক্ষপুর জেলে। ফাঁসি হওয়ার কিছুদিন আগে রামপ্রসাদ বিসমিল নিজের আত্মকথা রচনা করেছিলেন এবং সেই আত্মকথাতেই তিনি সেই কবিতাটা লিখেছিলেন যে কবিতাটা আবৃত্তি করে আজকে আমি আমার ভিডিও শুরু করেছি।
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। অর্থাৎ আমার হৃদয়ের অন্তরে বিপ্লবী স্ফুরণ প্রজ্বলিত হয়েছে। আমি দেখে নিতে চাই ঘাতক গোষ্ঠীর বাহুতে কত শক্তি আছে। রামপ্রসাদ বিসমিলদের ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ফাঁসি দিতে পেরেছিল, কিন্তু তাদের অবিনশ্বর বিপ্লবী চেতনাকে কোনো অবস্থাতেই তারা বিনাশ করতে পারে। তার কারণ আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতেই তো বলেছেন ঈশ্বর শ্রীকৃষ্ণ যে আত্মা অবিনশ্বর, আত্মাকে কখনো আগুনে দহন করাও যায় না, জলে ভেজানোও যায় না, কোনো কিছুই করা যায় না, আত্মাকে কোনোভাবে ছেদন করা যায় না। সুতরাং ব্রিটিশরা ভুলে গেছিল যে রামপ্রসাদ, আশফাকুল্লাহ কিংবা রাজেন্দ্রের হয়তো ফাঁসি দেওয়া যায়, কিন্তু তাদের অবিনশ্বর অনমনীয় বিপ্লবী চেতনা লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর অন্তরে সঞ্চারিত হয়েছে। তাকে রোধ করার সাধ্য তাদের। রামপ্রসাদ বিসমিলদের ফাঁসি হয়ে যাওয়ার পরে এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন দায়িত্ব গ্রহণ করেন ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ, এবং এই সংগঠনের নতুন নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদের সেই প্রজ্জ্বল বিপ্লবী অভিযান, সেটি আরো একটি অত্যন্ত মাত্রায় চমকপ্রদ কাহিনী। অন্য একটি ভিডিওতে অবশ্যই ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের সেই অনমনীয় বিপ্লবী কাহিনী আপনাদের শোনাব। আজকে এ পর্যন্তই। কাকোরি রেল আক্রমণের ঘটনা আপনাদের প্রত্যেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে সেটাও বলবেন এবং বন্ধুদের মধ্যে এই ভিডিও ছড়িয়ে দেবেন। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দীপায়ন স্পিক্সের সঙ্গে থাকবেন এবং আমাকে ক্রমাগত উৎসাহিত করে যাবেন যাতে আরো এরকম চিত্তাকর্ষক নতুন ভিডিও আপনাদের সামনে আমি দীপায়ন উপস্থিত করতে পারি। প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন এবং পরিশেষে যে বিভৎস বিমান দুর্ঘটনায় প্রায় 250 জন মানুষ নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে ঐকান্তিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। পরিশেষে একথাই বলবো যে বিপ্লবী চেতনা আমাদের মধ্যে যেন নিয়ত সঞ্চারিত থাকে। ভালো থাকবেন প্রত্যেকে। আবারও আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আমি দীপায়ন উপস্থিত থাকবো নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।